অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে, বিশ্বাস করুন। আমি কোনোদিন ভাবিনি আমি জন 300 বছরের পুরনো রাজার বাড়ির উপরে হেঁটে বেড়াবো। এই সিঁড়ি দিয়ে আমি এখন সর্বোচ্চ চূড়ায় চলে যাব এবং আপনাদেরকে উপর থেকে, একদম টপ থেকে এই রাজপ্রাসাদটি দেখানোর চেষ্টা করব। আমি জন এখন নাটোরের সবথেকে বড় রাজা এবং সবথেকে বড় রানী, যেই রানী পুরো বাংলাদেশ এবং ভারতবর্ষের অর্ধেক অংশকে রাজত্ব করেছিলেন, রানী ভবানী, সেই প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন, ওয়ান্স এগেইন আই এম কাম ব্যাক টু ইউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আমি বাংলাদেশের 64টা জেলা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো আমার এই যাত্রাটা শুরু হয়েছিল রাজশাহী বিভাগের রাজশাহী জেলা দিয়ে। তারপরে আমি আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ দেখিয়েছি, সিরাজগঞ্জ দেখিয়েছি। তো বর্তমান অবস্থান আমার নাটোরে। তো আজকে আমি নাটোরের একটি বিশেষ জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, যেটি আজ থেকে প্রায় 300 বছর আগের নির্মাণ, যেটাকে এক কথায় নাটোরের রাজবাড়ি বলা হয়। তো আমি এখন এই রাজবাড়ির সামনে অবস্থান করছি এবং সেখানে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রাজবাড়ির যে ফ্রন্ট গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটিই কিন্তু সেই নাটোর রাজবাড়ির গেট। এবং এই গেট দিয়েই আমি এখন ভিতরে প্রবেশ করব এবং প্রবেশ করে আমি আপনাদেরকে ভিতরটি এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। এই রাজবাড়িতে ঢুকতে এই যে এখানটা একটা বড় পুকুর দেখা যাচ্ছে এবং এই পাশটা বাগান দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই গেট, রাজবাড়ির গেট। এবং আমার সামনেই সে রাজবাড়ি। আমি এখন আপনাদেরকে সে রাজবাড়ির কাছে নিয়ে যাব। তো রাজবাড়ির শুরুতেই আমরা এখন যেই জায়গাটা দেখব, এটা নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বৈঠকখানা রাজবাড়ির। তো রাজবাড়ির শুরুতেই কিন্তু আমরা এই বৈঠকখানাটি পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রায় 300 বছর আগের নির্মাণ এই বৈঠকখানাটি এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। রাজার বৈঠকখানায় বসে কেমন লাগছে আপনার? এই যে এটা বৈঠকখানাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এখানে রাজা বসে বছরের বিভিন্ন সময় বৈঠক করে থাকতেন। এই যে আপনারা এবার বৈঠকখানাটি দেখতে পাচ্ছেন। এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এই যে এটাই কিন্তু বৈঠকখানা ছিল, লেখায় আছে নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা। মহারাজা আমন্ত্রবর্গ ও সভাসদগণের সাথে বিভিন্ন সময় বৈঠকখানাতে মিলিত হতেন। এবং এই যে বৈঠকখানাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এনারা দায়িত্বে আছেন পর্যবেক্ষণের। তো সেই 300 বছরের পুরনো আর্কিটেক্টসগুলো আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বৈঠকখানাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এবং বৈঠকখানার সাথেই দেখতে পাচ্ছেন একটি পুকুরও আছে, এবং যে পুকুরকে ঘিরে কিন্তু আবার বিভিন্ন ছোটোখাটো দোকান, ব্যবসায়িক পাশার রয়েছে। এবং এখানে বৈঠকখানার একটি অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি, যে সিঁড়িটি বন্ধ করে রাখা আছে। যে সিঁড়ি দিয়ে আসলে যার কোনো পরিবেশ নেই, আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সেই পুরনো আমলের যে লোহার সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, যেটি দোতলা যাওয়ার জন্য একটা রাস্তা ছিল। এবং এই বৈঠকখানাটা আমি আপনাদেরকে আরও ডিটেইলে দেখানোর চেষ্টা করছি। বৈঠকখানার পেছন দিকে আপনারা দেখুন, এই যে বৈঠকখানার পেছন দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বৈঠকখানার পেছন দিক, এবং সেই খুবই সেই রাজপ্রাসাদের যে একটা ভাব, যে ফিল পাওয়া যায়, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই যে সেই সময়কারী দরজা জানলা, এগুলো এখন অনেকটা ভেঙে গিয়েছে। এই বৈঠকখানার সাথেই কিন্তু পাশে সেই রাজবাড়ির যে শিব মন্দিরটি, তো সেই শিব মন্দিরটি আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এখন সরাসরিভাবে শিব মন্দিরটি দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে এখন সেই শিব মন্দিরকে দেখানোর চেষ্টা করছি। যে আমি কিন্তু ওই পাশ দিয়ে এসেছিলাম, এটা সেই রাস্তা, এবং এসে আমি আপনাদেরকে বৈঠকখানা দেখাচ্ছি। এবং এখানে যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরটা আমি আপনাদের দেখাবো। অবশ্য
ওইটা কিন্তু মন্দিরের মেন গেট, মেন রাস্তার সাথে। এখানে জয় বাবা লোকনাথ মন্দির, এটা জয় বাবা লোকনাথ মন্দির শিব মন্দিরের ভিতরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জয় বাবা লোকনাথ মন্দির। মন্দিরের সাথে কিন্তু সেই পুকুরটা, এই যে আমি পুকুরটার ভিতরে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুকুরটা কিন্তু এখনও পানি আছে, সেই সিঁড়ির সাথে পানি আর যুক্ত, এবং একটি খুব সুন্দর ডিজাইন করা পুকুর দেখতে পাচ্ছেন আপনারা। এই সাইডটাও দেখতে পাচ্ছেন। তো নাটোর কিন্তু বেসিক্যালি একটা সময় হিন্দুদের অবস্থান ছিল, এবং এখানে একজন বাউলকে দেখতে পাচ্ছেন যিনি হাতে একতারা বাজাচ্ছেন, এবং আরও এখানে দেখেন একটা সিংহকে দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু সিংহ, এবং একটা হাত দেখতে পাচ্ছেন। বিধাতা এবং শয়তানের একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, যে ঈশ্বরের হাত দিয়ে শয়তানকে চেপে মেরে ফেলা হচ্ছে। এবং এখানে একটা সিংহ দেখতে পাচ্ছেন, যে সিংহের শরীরে আবার পাখা আছে পঙ্খিরাজের মতো। তো এটি কিন্তু সেই শিব মন্দির, এবং এখানে আরও আমরা আর্কিটেক্টস দেখতে পাচ্ছি। এটি সম্ভবত সেই গণেশকে স্মরণ করে নির্মাণ করা হয়েছে। এই যে এখানে আরও ছোট ছোট অনেকগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যে সেই সময়ের নির্মাণ এবং পরবর্তীতে সংস্কার করা হয়েছে। এবং এই যে সেই শিবের একটি যে সাপের সিগনেচার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে হনুমানজি দেখতে পাচ্ছেন আপনারা শিব মন্দিরের ভিতরেই। তো আমি এই পাশটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে এই দিক দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করে, এবং মন্দিরের ভিতরে তথ্য অনুযায়ী এখনও পূজা করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরের এই পাশটায় আমরা এই যে সেই শিবকে দেখতে পাচ্ছি, শিব, ভগবান শিব, এবং ভগবান শিবের সাথে ভগবান কৃষ্ণকেও আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই যে আরও ছোট ছোট টেম্পল দেখতে পাচ্ছি, মন্দির মূর্তি, যেখানে পূজা করা হতো রাজবাড়ির পক্ষ থেকে। এবং এখানে শিবের আরেকটি সাপ দেখতে পাচ্ছি 5 মাথার, আপনারা দেখুন। চোখগুলো এত ভয়ানক, দেখে মনে হচ্ছে রিয়েল। হ্যাঁ, এখনও মনে হচ্ছে যে হয়তোবা সত্যিকারের সাপের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন টব, যে জায়গাগুলো খুবই সুন্দর। এবং এই সেই পুকুরটা, যে পুকুরটা আমি আপনাকে দেখালাম, দেখুন খুবই সুন্দর একটি পুকুর। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, তার আগে আমি আপনাদেরকে আরেকবার দূর থেকে দেখানোর চেষ্টা করবো এই শিব মন্দিরটা। যে শিব মন্দিরটা, যেই রাজার যে বৈঠকখানার সাথেই কিন্তু এটা অবস্থিত। এই যে এই সেই শিব মন্দির, এবং শিব মন্দিরের যে গেট, যেটা আপনি যখন রাজবাড়িতে প্রবেশ করবেন, প্রবেশ করার শুরুতেই এই শিব মন্দিরের গেটটা আপনারা দেখতে পাবেন। এটাই কিন্তু সেই মন্দিরের গেট, এবং এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম। এই যে সামনে এটা বৈঠকখানা দেখতে পাচ্ছেন, এবং এই যে এই পাশটা সেই বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। বৈঠকখানার সাথেই যে জায়গাটা অবস্থান করছে শ্যামসুন্দর যে কালী মন্দির, সেই কালী মন্দিরটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটাই কিন্তু সেই কালী মন্দির রাজবাড়ির ভিতরে, যেটাকে শ্যামসুন্দর কালী মন্দির বলা হয়। তো কালী মন্দিরটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কালী মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। তার আগে দেখুন অনেক সেই পুরনো নির্মাণ, পুরনো আর্কিটেকচার। তো রাজবাড়ির ভিতরেই কিন্তু এই কালী মন্দিরটির প্রতিষ্ঠা পেলাম। তো বর্তমান এখানে একবারে কেউ নেই, দেখুন পুরো ফাঁকা, এই জায়গাতে কোনো মানুষের অবস্থান নেই। আমি এই যে এখানে সেই রাজবাড়ির ভিতরেই সেই শ্যামসুন্দরের সংস্কার কাজ চলছে। এটাই কিন্তু সেই কালী মন্দির, এবং যদিও কালীকে ঢেকে রাখা হয়েছে, এই যে এটি কিন্তু কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে।
আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্যামসুন্দর কালী মন্দির। দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির শ্যামসুন্দর যে কালী মন্দিরে প্রবেশ করেছিলাম। এটা বেসিক্যালি রাজবাড়ির বড় তরফ, যেটা বড় তরফের রাজাদের স্থাপিত শ্যামসুন্দর মন্দির, প্রাচীন স্থাপত্য শৈলীর এক অপরূপ নিদর্শন। মন্দিরটিতে প্রথম নিয়মিত পূজা হচ্ছে। আপনারা এখন দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন বড় তরফ। এই মন্দিরটি বড় তরফের রাজাদের এক অন্যান্য কীর্তি। বর্তমানকালেও দুর্গা মন্দিরটি ভক্তবৃন্দের পূজা অর্চনার মুখরিত থাকে। এই যে এটি দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির। মন্দিরটা এখানে তালা বন্ধ করা আছে, চাইলেই আমি প্রবেশ করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই পুরনো জায়গা যেটি একদম রাজবাড়ির সামনেই। তো এখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে এই বড় তরফ ছোট তরফ বেসিক্যালি রাজার দুই সন্তান ছিল। তো দুই সন্তানকে একটা সময় সম্পদ ভাগাভাগি করে দেওয়া হয় এবং বড় সন্তানের যে অংশ ছিল সেটাকে বড় তরফ বলা হয় এবং ছোট সন্তানের যে সম্পদ সেই সম্পদকে ছোট তরফ বলা হয়। যে দেখতে পাচ্ছেন সেই সময়ের প্রাচীন যে গেট, সেই গেটগুলো কিন্তু এখনও সেম অবস্থায় আছে। এর ভিতর দিয়ে কিন্তু আমি দুর্গা মন্দির প্রবেশ করেছিলাম। এই যে এটি কিন্তু সেই সর্বমঙ্গলা মন্দির এবং বর্তমান অবস্থান দেখুন, প্রাচীরগুলো কিন্তু ভেঙে গেছে। এই সাইডটাও দেখেন, সেই দেওয়ালের সাথে কিন্তু অনেক ডিজাইন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আপনারা। নকশাগুলো সেই সময়ের পুরনো কত সুন্দর সুন্দর নকশা এখনও কিন্তু এই দেওয়ালে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই হাতির নকশা আর ছোট ছোট খোদাই করা যে নকশাগুলো, সে রাজবাড়ির সেই বিশাল এক সৃষ্টি এখন এখানে কিন্তু বিদ্যমান আছে এবং এটাই কিন্তু মন্দির। এই যে এখানে একজন ঠাম্মা আছেন, উনি দেখাশোনা করে থাকেন। এটি সেই রাজবাড়ির সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দিরটি দেখলেন, সেই মন্দিরটার প্রথম কিন্তু অবস্থান ছিল এই জায়গাটায়। এই যে এটাই কিন্তু সেই প্রথম মন্দির এবং এই মন্দির ঘিরে কিন্তু একটা কথা আছে যে এখানে একটা ব্যাঙ নাকি সাপকে খেয়ে ফেলেছিল এবং এখানে একটা সময় খাল ছিল, বড় খাল, এবং এখানে সেই মন্দিরটি নির্মাণ করা হয়। ভেঙে যাওয়ার পরেই কিন্তু পরে ওইখানটা যে সর্বমঙ্গলা মন্দিরটা আপনাদেরকে দেখালাম সেখানে অবস্থান করা হয় এবং এর ভিতরে দুইটা ঘাট ভেসে ওঠে। একটি ঘাট এখনও এদের তত্ত্বাবধানে আছে এবং একটি ঘাট সেই রাজার আমলেই তারা নিয়ে চলে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বমঙ্গলা যে মন্দির, সেই মন্দিরের প্রথম যেই নির্মাণ, প্রথম যে অবস্থান কিন্তু এখানে ছিল। এখন আমি আপনাকে সরাসরি সেই রাজপ্রাসাদটি দেখাবো। তার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ 1700 শতাব্দীতে কিন্তু নির্মাণ করা হয়। যে বিশাল বড় মাঠ, এই মাঠটিকে একটি ঈদগাহ বলে ডাকা হয়, কিংবা এখানে মুসলমান ধর্মের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তো এখন আমি এই রাজপ্রাসাদটির ভিতরে যেয়ে আপনাদেরকে এই প্রাসাদটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সেই রাজবাড়িটি দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, রাজবাড়ির সামনে একটি বিশাল বড় মাঠ, যেটা আমি আপনাদেরকে বললাম যে এখন সেই মুসলমান ধর্মের ঈদগাহ ময়দান হয়েছে এবং এই যে সামনের জায়গাটা। এখন আমি আপনাদেরকে এর ভিতরে যে কিছু জায়গা দেখানোর চেষ্টা করব, যদিও সম্পূর্ণ ভিতরে যাওয়া জনসাধারণের জন্য এখন নিষেধ। তারপর আমি যতটুকু পারি এই রাজবাড়ির সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং চারিপাশটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বেসিক্যালি বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন, রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাতঝাড়ার বিলকে নির্বাচন করেন। ভাতঝাড়ার বিল ছিল পুঠিয়া রাজা দর্প রায়নের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পনারায়ণের নিকটে বিলটি রায়তি সত্ত্বে পতনের আবেদন করেন। নতুন রাজা দর্পনারায়ণের জমিটি ব্রক্ষোত্তর দান করেন। রামজীবন বলেন, বিলি দিঘি, পুকুর ও চৌকো খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন
বরণগড়ে মুর্শিদাবাদে থাকতেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রাজবাড়ি, যে রাজবাড়িকে ঘিরে রয়েছে অনেক অজানা তথ্য। এখন আমি আপনাকে এই রাজবাড়িটির চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন সেই পুরনো সময়ের সেই নকশাগুলো, যে নকশাগুলো খুবই সুন্দর, এবং পাশাপাশি যে জানালা দেখতে পাচ্ছেন সে রাজবাড়ি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এবং এখন এখানে কাঁঠাল গাছ। রাজবাড়ির এই যে পাশের সাইডে যেই বেলকনিগুলো ছিল সেই বেলকনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এই বেলকনিটা এখন দেখানোর চেষ্টা করছি, যদিও এটা এখন বন্ধ, তালা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে তালা দেওয়া আছে। তারপরে এখান থেকে আপনাদেরকে এই বেলকনিটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই রাজবাড়ির বেলকনি, এবং সেই সময়ের সেই আর্কিটেকচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে রাজারা নদীর পুকুর পাড়ে এসে থাকতেন, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি এর চারিপাটটা আপনাদের সামনে উপস্থাপন করবার এবং আপনাকে সুন্দরভাবে দেখানো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রাজবাড়ির পেছনের দিকটা, পেছনের দিকে অনেক বড় একটা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাজবাড়ির পেছনের দিকটা, এবং এখানে বিশাল বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যে গাছটি কিন্তু মাটির ভিতর থেকে বের হয়ে আসছে, এখনো অনেকটা সতেজ অবস্থায় আছে। এই যে তো এই যে রাজবাড়ির যে পেছনের দিক, সেই পেছনের দিকটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই সেই বিশাল সিঁড়ি, এবং এই সিঁড়ির সাথে কিন্তু বিশাল বড় এক পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে আমি রাজবাড়িতে এখন উঠে যাচ্ছি। সেই 300 বছরের পুরনো রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন সেই 300 বছরের পুরনো রাজবাড়ি। এবং এই রাজবাড়ি এখানে একটা সিঁড়িও আছে দোতলা যাওয়ার জন্য, যে সিঁড়িটি বন্ধ করা আছে। এই যে এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে রাজারা, যেটা মনে হচ্ছে পরে সংস্কার করা হয়েছে, তবে এই সিঁড়ি দিয়ে রাজারা দোতলায় যেয়ে থাকতেন। এই যে দোতলার জন্য যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে রাজবাড়ির পেছনের দিকে যে বেলকনি, সেই বেলকনির একটা অংশ আমি আপনাদেরকে সরাসরিভাবে দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ির বর্ণনা বলতে, রাজবাড়ির মোট আয়তন 120 একর, ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রাজবাড়ি বেষ্টন করা আছে 2 স্তরের বেড় চৌকি। পুরো এলাকা 2টি অংশ বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়ির উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো শ্যামসুন্দর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, তারকেশ্বর শিব মন্দির। তো যে মন্দিরগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, এতক্ষণ আপনারা আমার সাথে দেখছিলেন রাজবাড়ির পেছনের দিক, সামনের দিক। তো এই যে এই পেছনের পুকুরটা, এবং এই যে সেই দোতলা, এই যে সেই সিঁড়িগুলো এখান থেকে কিন্তু চলে গেছে, এবং এটাই রাজবাড়ির পেছনের দিক। তো চেষ্টা করব রাজবাড়ির ভিতরে আরও কি আছে 120 একর জমির উপরে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে এই রাজপ্রাসাদের ভিতরে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই সেই রাজবাড়ি দেখতে পাচ্ছেন, বর্তমান সম্পূর্ণ ফাঁকা অবস্থায় পড়ে আছে, যার কোনো অস্তিত্ব এখন আপনারা পাবেন না। তো এর বাইরে থেকেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখুন সেই 300 বছরের পুরনো নির্মাণ, যেই নির্মাণ আসলে একটি অবিশ্বাস্য কীর্তি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্রাসাদ এখনও সেই সেম ডিজাইন, সেম স্ট্রাকচারে কিন্তু একই অবস্থায় কিন্তু অবস্থান করছে এই প্রাসাদটি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বিশেষ অনুরোধে আমি এই জায়গাটা ঢুকেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা আসলেই একটি অবিশ্বাস্য আবিষ্কার। আমি এর আগে আপনাদেরকে সেই নবরত্ন মন্দির দেখিয়েছিলাম, সেই সিরাজগঞ্জের
প্রায় সেই অনেক বছরের এক প্রত্নতান্ত্রিক নিদর্শন আজকে আপনারা নিজের চোখে দেখতেছেন। সেই রঘুনন্দনের এবং রানী ভবানীর যেই রাজপ্রাসাদ, যেই প্রাসাদ এখন দুই তরফে বিভক্ত হয়ে গেছে, বড় তরফ এবং ছোট তরফ, যার ব্যাপারে বলেছি যে রাজার দুই সন্তান তারা তাদের নামে দুই ভাগ করে দেওয়া হয়েছিল। তো আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন, এই দেখুন সেই সময়ের পুরনো সেই টয়লেট, এই যে দেখুন সেই আমলের পুরনো টয়লেট এখন এখানে বিদ্যমান আছে। তবে সেখানে সেই ওয়াশরুম ছিল যেটি নিচতলা, এবং এই সেই জায়গা, যে জায়গা কিন্তু এখনও সেই আগের মতো অবস্থায় আছে। 300 বছর পুরনো সেই অবিশ্বাস্য সৃষ্টি সেই রাজা রঘুনন্দনের হাতে। এই যে দেখুন, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি সেই 300 বছরের পুরনো সেই রাজপ্রাসাদটি, যে রাজপ্রাসাদটি এখনও সেই সেম স্ট্রাকচারে কিন্তু একই অবস্থানে অবস্থান করছে। এবং এই রাজপ্রাসাদের ভিতরে অনেকগুলো কক্ষ আছে, যে কক্ষগুলো আসলে দেখতে এখনও সেই আগের মতন অবস্থায় আছে। আপনাদেরকে আমি যে সিঁড়িটা দেখিয়েছিলাম সেই সিঁড়ি দিয়েই কিন্তু আমি এখন দোতলায় প্রবেশ করছি। আসলে এটা একটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে জনসাধারণ মানুষের কিন্তু যাওয়া নিষেধ। এই যে সেই পুকুর এবং এই যে সেই বারান্দা দেখতে পাচ্ছেন, এখন এই সিঁড়িতে আমি কিন্তু দোতলায় যাব এবং দোতলাটা আপনাদেরকে দেখাবো যে সেই রাজপ্রাসাদের যে দ্বিতীয় তলা কি অবস্থায় আছে বর্তমান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদটা আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দোতলা থেকে দেখাবো। একটা অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে, বিশ্বাস করুন। আমি কোনোদিন ভাবিনি আমি 300 বছরের পুরনো রাজার বাড়ির উপরে হেঁটে বেড়াবো। এই দেখুন, এই এক বিশাল ইতিহাস, এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আজকে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। আপনারা দেখে নিন সেই 300 বছরের পুরনো রঘুনন্দন রাজা রানী ভবানীর রাজপ্রাসাদ, বিশাল রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ আসলে না দেখলে, নিজের চোখে না দেখলে কখনোই আপনাদের বিশ্বাস হবে না। দেখুন সেই সপ্তদশ শতকে নির্মিত সেই রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদে আমি এখন সরাসরি অবস্থান করছি এবং নিজের পায়ে দাঁড়িয়ে আছি, নিজের পায়ে আপনাদেরকে এখন এই রাজপ্রাসাদ ঘুরে দেখাচ্ছি। আপনাকে বলে রাখি, এই জায়গায় কিন্তু ঢোকার কোনো অনুমতি নেই। আমি কিভাবে ঢুকলাম, কীভাবে আসলাম সেগুলো আপনাদেরকে বলবো না। এই যে দেখুন একটা বিশাল সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমি এখন সর্বোচ্চ চূড়ায় চলে যাব এবং আপনাদেরকে উপর থেকে, একদম টপ থেকে এই রাজপ্রাসাদটি দেখানোর চেষ্টা করব, যে সেই অবিশ্বাস্য সৃষ্টি এবং অবিশ্বাস্য সেই নির্মাণ 300 বছরের পুরনো। দেখুন, আমি জন এখন নাটোরের সবথেকে বড় রাজা এবং সবথেকে বড় রানী, যেই রানী পুরো বাংলাদেশ এবং ভারতবর্ষের অর্ধেক অংশকে রাজত্ব করেছিলেন, রানী ভবানী, সেই প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছে। দেখুন এই সেই প্রাসাদ, এবং এটার উপরে কিন্তু আর কোনো ভিউ নেই। এটাই সেই 3 তলার উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এক অবিশ্বাস্য সৃষ্টি, অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী আছে। আমি চেষ্টা করবো এবার আপনাদেরকে এই রাজবাড়ির আরও কিছু জায়গা ঘুরে ঘুরে দেখানোর। এই সিঁড়ি দিয়ে আমাকে আবার নেমে যেতে হবে, যেটা খুবই একটা ভয়ানক সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে এখন আমার নামতে অনেকটা ভয় করছে। সেই 400 বছরের 300 বছরের পুরনো সিঁড়ি, আমার ক্যামেরা নিয়ে আমার এই সিঁড়ি দিয়ে নামতে কিন্তু সত্যিই খুব ভয় লাগছে। তারপর আমি খুব আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে নামছি। এই যে দোতলার সেই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে সেই জানালা, যে জানালা সেই নিচতলা দেখা যাচ্ছে। তো এখন আমি এই দোতলা থেকে নেমে যাব এবং আপনাদেরকে বাকি যে অংশগুলো আছে রাজবাড়ির কিংবা এই প্রাসাদের, সেই অংশগুলো আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো। যে সেই সিঁড়িতে আমি
দোতলায় উঠেছিলাম এবং আবার নেমে যাচ্ছি। পুকুরটা দেখতে পাচ্ছেন যেটি রাজবাড়ির পিছনে, এবং এখান দিয়ে একটা ছোট সিঁড়িও দেখতে পাচ্ছেন, সেই পুরোনো সময়ের সিঁড়ি দিয়ে আমি উঠে যাচ্ছি। এবং এখানে আরও একটি চেম্বার আছে বসার জন্য। এটা কিন্তু সেই প্রাচীন সময়ে কিন্তু নির্মাণ করা হয়েছিল, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে সরাসরি সে রানীর ভবনের যে প্রাসাদ ছিল, অন্দরমহল ছিল, সেই মহলে আপনাদেরকে নিয়ে যাব, যেটি এই রাজবাড়ির সাথেই এবং পাশেই অবস্থিত, কিন্তু বর্তমান অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রানীমহল, রানী ভবানীর যে রানীমহল ছিল, সেই রানীমহলের কাছে কিন্তু এখন আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দেওয়ালগুলো, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেই দেওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই পুরনো দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একটি বড় গেট আছে, কিন্তু গেট থাকার পরেও অনেকটা সেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন বর্তমান। এই যে দেখতে পাচ্ছেন, তেমন কোনো সৌন্দর্যতা এখন পাওয়া যাচ্ছে না, অনেকটাই ভেঙে গিয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে রানীমহলের অংশ, এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে, এবং এই রাস্তা দিয়ে আমি এখন যাব, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাজবাড়ির ভিতরে আর কি কি আছে এবং আর কি কি এক্সপ্লোর করা যেতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রানীমহলের একটি পাশেই একটি পুরনো সেই পুকুর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই পুরনো একটি পুকুর দেখা যাচ্ছে, এবং যে পুকুরের সাথেই কিন্তু পানি এবং সেই সিঁড়িগুলো নির্মাণ করা আছে, জায়গাগুলো বন্ধ করা আছে, আমি চাইলেই ঢুকতে পারছি না। তারপর আমি চেষ্টা করছি যে জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর। তো সেই রঘুনন্দনের সে রাজপ্রাসাদ, যেখানে রানী ভবানীও থাকতেন, এবং এই যে রানী ভবনের পিছনের সাইডটা কিন্তু অনেক বড় জায়গা দেখতে পাচ্ছেন, অনেক বড়। এখানে একটা পুকুর আমি আপনাকে বলেছিলাম, এখানে বেশ কিছু পুকুর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘরগুলো, যেই ঘরগুলোতে কিন্তু রানী বাস করতেন, যে ঘরগুলো এখন অনেকটা সাধারণ মানুষের আওতায় চলে এসেছেন, অনেকেই কিনে নিয়েছেন। তো পেছন থেকেই দেখতে পাচ্ছেন, ভিতরে ঢুকতে পারছে না বিকজ অফ পার্সোনাল যে প্রাইভেসি, অনেক মানুষ সেখানে এখন বাস করে, এই কারণে আমি আসলে ভিতরটা দেখাতে পারছি না। কিন্তু রানী ভবানীর সেই রানী মহলের সামনে যে বিশাল 4 দেওয়াল বিশিষ্ট শিল্ড ছিল, সেই শিল্ডগুলোই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিন্তু সেই দেওয়ালগুলো, এই যে সেই দেওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ এই জায়গাটার ওইভাবে খেয়াল করা হয় না। এবং দেখেন সেই ছোট ছোট গেট, কত ছোট ছোট গেট দেখেন, একদম ছোট ছোট গেট রানীমহলের। এবং এই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটাই বর্তমান রানীমহলের বর্তমান অবস্থান, যেখানে রানী ভবানী অবস্থান করতেন, থাকতেন, এবং যে রানী ভবানী এই নাটোরে বসে রাজশাহী, পাবনা, যশোর এবং ভারতবর্ষের যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ রাজত্ব করেছেন। তো আমি চেষ্টা করছি আরও কিছু তথ্য এবং আরও কিছু চিত্র আপনাদের মাঝখানে উপস্থাপন করবার। আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই সেই বৈঠকখানা, এবং আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে এই রাজবাড়ি 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে বড় তরফ এবং ছোট তরফ। রাজা এবং রানী মৃত্যুর পরে তাদের যে 2 সন্তান, তাদের ভিতরে সম্পদ ভাগাভাগি হয়ে যায়। বড় ভাইয়ের পক্ষে কিছু চলে যায়, ছোট ভাইয়ের পক্ষে কিছু চলে যায়, যেগুলোকে বড় তরফ এবং ছোট তরফ বলা হয়। এতক্ষণ আমি আপনাদের যা দেখিয়েছিলাম তার অধিকাংশই ছিল বড় তরফের। এবার আমি আপনাদেরকে ছোট তরফ দেখাবো। তার আগে দেখুন, এখানে কিন্তু সে অনেকটা মেলা মতো বাজার হয়ে গেছে, যে অনেক সেই মেলায় যে ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়, এই ছোট তরফের প্রবেশের আগে কিন্তু সে ধরনের স্টোর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাইডটাতেও কিন্তু
আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক যারা আনাগোনা হয় তারা এখানে আসে এবং বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে কিন্তু পাওয়া যায়, বিশেষ করে সেই নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা এবং চটপটি ফুচকা কিন্তু এখানে পাওয়া যায়। তো এখন আমি সরাসরি প্রবেশ করছি ছোট তরফের যে দ্বিতীয় সন্তান, সেই দ্বিতীয় সন্তানের সেই অংশ। আপনার ছোট তরফের শুরুতেই কিন্তু দেখতে পাবেন এখন সেই হানিকুইন ভবন, যেটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহাসিক সেই ভবন। এই যে এটা কিন্তু সেই হানিকুইন ভবন। আমি এই ভবনটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব কাছ থেকে। এই যে এটা কিন্তু হানিকুইন ভবন এবং এই ভবনের সাথে কিন্তু একটা মুক্ত মঞ্চ নির্মাণ করেছে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে। একজন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এটা উদ্বোধন করে এবং এখন এই যে বাড়িগুলো, যে স্ট্রাকচারগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো হচ্ছে ছোট তরফের অংশ। এই যে আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই রাজবাড়ির অন্যতম একটি অংশ ছোট তরফ। যে বাড়িগুলো এখন অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই হচ্ছে সেই ছোট তরফের বাড়িগুলো, প্রাসাদগুলো। সেই প্রাসাদের ভিতরে আমি এখন প্রবেশ করছি। এই সাইডটা হয়তো বা ওইভাবে পরিচর্যা করা হয় না, যার কারণে এগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই প্রাসাদগুলো অনেকটাই ধ্বংসরূপে পরিণত হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এই যে এর পিছনেই কিন্তু একটা অনেক বড় সেই আম গাছ এবং অনেক বাগান আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অসাধারণ বাগান। এবং ছোট তরফের যেই বড় যে প্রাসাদটি, সেই প্রাসাদটি এখন আমি আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে প্রশাসনের লোকজন গার্ড দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট তরফের সামনে কিন্তু আরও একটি বড় পুকুর আছে, বলেছিলাম 5টা পুকুর আছে, সেই 5টা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে সেই ছোট তরফের যেই রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটা এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই রাজপ্রাসাদটাই আমি আপনাদেরকে এখন একটু রাজপ্রাসাদের বেলকনিতে উঠে দেখানোর চেষ্টা করব এবং এর চারপাশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। এটাই কিন্তু সেই ছোট তরফের রাজপ্রাসাদ। এটা বন্ধ আছে, তবে এটা অনেকটা বাজেয়াপ্ত আছে, এর ভিতরে কিছুই নেই। আমি আপনাদেরকে মেইন যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের ভিতরে যে দেখিয়েছিলাম। তো এই যে এই ছোট তরফের প্রাসাদটি আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো চারিপাশ দিয়ে, এবং এই যে ডিজাইন, যে নকশাগুলো, সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো এই যে হচ্ছে প্রাসাদ ছোট তরফের, এবং এই সাইডে কিন্তু, বাম সাইডে কিন্তু একটা বেলকনি দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখুন সেই ফলকাগুলো, মানুষের মুখ দেওয়া আছে, অনেক মানুষের মুখ দেওয়া আছে। এবং এটা একটা ব্যাক সাইডের একটি বেলকনি আপনারা দেখতে পাচ্ছেন ছোট তরফের। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট তরফের সেই প্রাসাদ, সেই পুরনো প্রাসাদ। এবং এর পিছনে আরও একটি পুকুর দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেক আশেপাশে বিভিন্ন মানুষ এখন বসবাস করে থাকে। এই যে ছোট তরফের প্রাসাদ দেখতে পাচ্ছেন, এখানে এই সেই পুরনো প্রাসাদ। এবং এর পিছনেও একটা ছোট বেলকনি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দেখেন এই প্রাসাদের সাথে কিন্তু আবার একটা অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে অংশটি এখন আর আগের মতো ভালো অবস্থায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই অংশটা, এটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে এই অংশটা, এটা এই প্রাসাদের একটা অংশ ছিল, এই যে ছাদ, এই জায়গাটা ভেঙে গিয়েছে। এভাবে পরবর্তীতে আর এটাকে সংস্কার করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোটবেলা সেই প্রাসাদের এক অংশ কিন্তু বর্তমান ধ্বংসরূপে অবস্থান করছে। এবং এই সাইডটাতেও কিন্তু একটা বারান্দা আপনারা এই যে দেখতে পাচ্ছেন, একই আকার এবং আকৃতিতে, একই নকশায় কিন্তু এই বারান্দাটা নির্মাণ করা হয়েছে। এতক্ষণ আমি আপনাদেরকে নাটোর রাজবাড়ি ঘুরে ঘুরে দেখিয়েছি। নাটোর রাজবাড়ির ভিতরে যেই
প্রধান প্রাসাদ, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তারপরেও নানান বাধা বিপত্তি উপেক্ষা করেই কিন্তু সেই জায়গাটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি। তো আমি চাইবো যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন, আমাকে সাপোর্ট করুন, আমাকে উৎসাহ যোগান, আমি যেন বাংলাদেশের 64টা জেলা সম্পূর্ণভাবে ঘুরতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আজকের মতো আমি এই রাজার বাড়ি থেকেই বিদায় নেব এবং আবার দেখা হচ্ছে নাটোরের বিশেষ কোনো প্রত্নতান্ত্রিক নিদর্শন বা বিশেষ কোনো জায়গাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর আপনারা আমাকে কমেন্ট করুন, আমাকে কমেন্ট করে জানান যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা আপনাদেরকে দেখালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা দেখালাম, সিরাজগঞ্জ দেখালাম, এখন আমি নাটোরে আছি। তো এই নাটোর শেষ করে আমি কোন জেলায় যাব রাজশাহী বিভাগের এবং সেই জেলার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, আমাকে কমেন্ট করে জানান, যার মধ্য দিয়ে আমি চেষ্টা করব সেই জায়গা কিংবা সেই জেলার অথেন্টিক ডায়নামিক সলিড ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করবার। তো আমি আবার আশা রাখছি যে আপনারা ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট এবং এপিসোড নিয়ে। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।